আমরা ছোট গল্প শুনব। ডেকে নিচ্ছি মানস সরকারকে। মানস সরকার পরিচিত লেখক, পরিচিত মুখ। তার গল্প আমরা এবার শুনে নিই, সে আমাদের জন্য কি নিয়ে এসেছে। সবাইকে নমস্কার। আমার গল্পের নাম হ্যামলিন বাঁশিওয়ালার বংশধর। সময় কিন্তু দ্রুত পেরিয়ে যাচ্ছে, কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে। মেয়রের গলার গাম্ভীর্য আমাকে বাড়তি সতর্ক করে তুলল, কিন্তু সে অর্থে করণীয় বা সমাধান কোনোটাই হাতে ছিল না এই মুহূর্তে। বললাম, আর কয়েকটা দিন সময় দিতেই হবে। গবেষণার জন্য বৈজ্ঞানিকদেরও যথেষ্ট সময় দরকার। কিন্তু শহরের ডাক্তার, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা আমার সঙ্গে মিটিং করে যা বলেছেন তা যথেষ্ট ভয় ধরানোর। শহরের মানুষকে যদি আর কয়েকদিনের মধ্যে না হাসানো যায়, শিওরে বিপদ। অপরাধ আবার মারাত্মক হারে বেড়ে উঠবে, শারীরিক ও মানসিক রোগও মাথাচাড়া দেবে। সবচেয়ে বড় কথা, শিল্প, কারখানা, মল, হসপিটাল, সার্ভিস, রেস্টুরেন্ট, কোথাও মানুষকে কাজ করানো যাবে না। শহর শুধু অচল হবে না, যাকে বলে সভ্যতা মুখ থুবড়ে পড়বে। শহরের পুলিশ কমিশনার হিসাবে বুঝতে পারছেন আগামী কয়েকদিনে কি ঘটতে পারে? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বললাম। একজন শিক্ষিত, সচেতন প্রশাসনিক প্রধান হয়ে ঘটনার ভয়াবহতা আর গুরুত্ব না বোঝার কথা তো নয়। মেয়রের চেম্বারের ঘড়িটা টিকটিক করে যাচ্ছে, নীরবতার মধ্যে যেন অস্বস্তি। বললাম, মুখ্যমন্ত্রী কি বলছেন? প্রশ্নটা করার পর বুঝলাম ভুল সময়ে ভুল প্রশ্ন করা হলো। রাজ্যের আরও বেশ কয়েকটা শহরে একই সমস্যা মাথাচাড়া দিয়েছে বা দেবে এমন আভাস নজরদারি বিভাগের তরফে আগে থেকেই ছিল। মুখ্যমন্ত্রী এরকম অবস্থায় জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবেন, সেটাই স্বাভাবিক। তাছাড়া দায়িত্ব আমরা কোনো অবস্থাতেই এড়িয়ে যেতে পারি না। মেয়রকে দেখে অবশ্য মনে হলো মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে উনি এই মুহূর্তে ভাবছেন না। বললেন, যা বলেন। এনিহাও স্বাভাবিক শহরের সিস্টেমকে রিস্টোর করতে হবে। আসলে অচলাবস্থাটা বিগত 1.5 সপ্তাহের বেশি কিছু সময় ধরে, প্রায় 2 যুগ আগে যখন আমাদের দেশের বেশিরভাগ শহরের মানুষরা নিজেদের জীবনযাত্রার কারণে হাসতে ভুলে গিয়েছিল, তখন বিজ্ঞানীদের নিদান নিয়ে নিরাপদ মাত্রায় লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইডকে স্পেসিফিক কন্ট্রোল ডোজ হিসাবে ব্যবহার করা শুরু হয়। বিভিন্ন ফার্মা কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে বাজারে নিয়ে আসে লাফিং গ্যাসের ইনহেলার। তার সেফটি রেঞ্জ টেস্ট করে খোলা বাজারে রাখতেও শুরু করে বিভিন্ন কেমিস্ট শপ। মূলত অ্যামোনিয়াম নাইট্রেট নামে একটা রাসায়নিক থেকে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান হতো। এছাড়া পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে নাইট্রিক অক্সাইড যে তৈরি হতে হয়, তার অক্সিডেশন করেও তৈরি করা হতো লাফিং গ্যাস। বছর 10 আগে আমাদের দেশে পেট্রোলিয়াম প্রোডাক্ট শেষ হয়ে যায়। সমস্ত যানবাহন বা হিটিং সিস্টেমকে ইলেকট্রিক এনার্জির সাহায্যে কাজ করানো শুরু হয়। বিকল্প বিভিন্ন শক্তির প্রয়োগ আসে। কিন্তু এর মধ্যে আমরা দেখিনি অ্যামোনিয়াম নাইট্রেটের ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। অন্যান্য রাসায়নিক পদ্ধতিতে বা বাতাসের নাইট্রোজেনকেও লাফিং গ্যাসে রূপান্তর করা মারাত্মক ব্যয়ের হয়ে গেছে। আশেপাশে সেভাবে জমি নেই যেখানে মটর গাছ বসিয়ে নাইট্রোজেন তা থেকে পাওয়ার ব্যবস্থা করা যায়। মোটমাট 1.5 সপ্তাহ হলো, আমাদের তো বটেই, দেশের অনেকগুলি শহরে মানুষ আর হাসছে না। স্বাভাবিকভাবে যেহেতু তারা হাসতে ভুলে গেছিল, হাসার জন্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দরকার তাও বিবর্তন ও অভিব্যক্তির নিয়মে লোপ পেয়েছে। প্রত্যেকেরই জীবনযাত্রায় এই ইনহেলার ঢুকে যাওয়ায় আমাদের সবার মধ্যেই এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে। কারণ লাফিং গ্যাসের নেশাগ্রস্ত ও ঘুম ঘুম ভাব তৈরি করারও একটা সাধারণ ক্ষমতা ছিল। আর এখান থেকেই শহরের জীবনযাত্রা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ শেষ কয়েক দশকে আমাদের সমস্ত সেক্টরকেই 3 শিফটে কাজ করতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সভ্যতার চরম গুণগত মান তৈরি করতে গিয়ে তাকে বশে রাখতে মানুষকে তার থেকেও বেশি কৃত্রিম আর যান্ত্রিক হতে হয়েছে। একটা সময় ওয়ার্ক সেক্টরে ব্যাপক ছাঁটাই শুরু হয়েছিল, অর্থনীতি বিপর্যস্ত হচ্ছিল, কাজের সেক্টরে মানুষ কাজ হারাচ্ছিল বলে, ক্রয় ক্ষমতা বাজারের কমে যাচ্ছিল। মাত্র কিছু সময়ের মধ্যে সভ্যতায় সমতা আনতে মানুষ জনসংখ্যাকে সুন্দর করে নিয়ন্ত্রণ করে নেয় সারা দেশে। বিবাহের হার শূন্যতে নেমে আসে। কঠোর জীবনযাত্রা ও অস্তিত্ব রক্ষার বশে
প্রেম, অনুভূতি, বন্ধুত্বর মতো শব্দকে প্রায় বর্জন করে মানুষ নিজের যান্ত্রিক হওয়া স্বাভাবিক করেছে। অবশ্য এর মধ্যে ভালো বলে যদি আদৌ কিছু হয় সেসবও ঘটেছে। দূষণের হার বেশ কমে গেছে, সাধারণ চুরি ডাকাতি প্রায় নেই, শরীরী চাহিদা কমে গেছে বলে ধর্ষণের রিপোর্ট নেই। বেশিরভাগ থানা এখন শহরের হাইফাই সাইবার হানা ও অপরাধ নির্ণয়ে ব্যস্ত। আশ্চর্যের ব্যাপার, রাজনৈতিক ইস্যু একদম তৈরি হচ্ছে না। সমাজের এই অবস্থা থেকে বর্তমান রাজনৈতিক দল খুব একটা ফায়দা তুলতে পারছে না। সব সেক্টরে যেহেতু চরম শিক্ষিত প্রযুক্তি জ্ঞানের লোক থাকলেও রাজনীতিতে এই অভাবটা থেকে গেছে। মানুষের মধ্যে আবেগ যেহেতু নেই, তাতে সুড়সুড়িও দেওয়া যাচ্ছে না। সারা দিন রাত কাজ করে মানুষ একটু কৃত্রিমভাবে হাসত, সেটার রাস্তাও বন্ধ। সব কিছু ঠিকঠাক যাবৎ চলছিল বলে শহরের কমিশনার হিসাবে আমার দিন খারাপ কাটছিল না। মেয়রকে বললাম, শাসক দলের এগেনস্টে বিরোধী দলের কোনো চক্রান্ত নয় তো? ধুস, চক্রান্ত করার জন্য যে বোধ আর সংগঠন লাগে তার আছে নাকি ওদের? এত বছর ক্ষমতায় থেকে কি যেন বলে, বিজ্ঞানের আর যুগ বদলের সাহায্য নিয়ে ওসব অনেক আগেই ধ্বংস করে দিয়েছি। ভাবলাম একবার বলি, ওরাই কিন্তু বিজ্ঞানের প্রয়োগ জীবনে করা দরকার বলেছিল, আপনারা তো অপপ্রয়োগ করলেন। বললাম না, যান্ত্রিকভাবে কাজ করে নয়, আমি এনাদের সাপোর্ট সিস্টেমেই আজ এই শহরের কমিশনার। তাছাড়া এটা এখন বলার সময়ও নয়। শহরের প্রশাসক হিসাবে আমাকে এখন এই শহরকে হাসাতে হবে আবার। মেয়রের অফিস থেকে বেরিয়ে উঠলাম নিজের গাড়িতে। সামনের সিটে আমার দেহরক্ষী। অফিস টাইম হলেও শহরে এ সময় কোনো যানজট নেই। প্রোডাকশান, সার্ভিস, হেলথ আর কনজিউমার ছাড়া যেহেতু সব সেক্টরেই বাড়িতে বসে কাজ, মানুষকে বেরোতে হয় না সেভাবে। উঁচু উঁচু বিল্ডিং যেন স্বর্গে চলে গেছে তার ছাদগুলো। এসব বাড়ি তৈরি করেই তো আমাদের সভ্যতা এখন স্বর্গসুখ নামিয়ে এনেছে। এক একজনের কাছে শখানেক করে ফ্ল্যাট থাকলেও অবাক হই না। জনসংখ্যা কমলেও ফাঁকা জমি মাঠ সে অর্থে নেই। গাছ খুবই কম। ফ্রেশ বাতাসের অভাব হলে প্ল্যান্ট থেকে অক্সিজেন তৈরি করে ছেড়ে দিই বাতাবরণে। মাঠ, স্টেডিয়াম, ক্লাব সব আলাদা আলাদা করে রাখা আছে। তবে সব খেলাই এখন ছোট ভার্সানে হয়। ধৈর্য ব্যাপারটা মানুষের মধ্যে নেই। 5 দিনের টেস্ট ক্রিকেট এই সভ্যতায় ঐতিহাসিক যুগে খেলা হতো। গাড়ি রাস্তা থেকে উড়ালপুলে উঠল। শহর জুড়ে এখন উড়ালপুল, যার এক একটায় এক এক স্পিডের গাড়ি চলে। যার আরও তাড়াহুড়ো, তাদের শক্তিচালিত পার্সোনাল কপ্টার আছে। এত কিছু থেকেও অবশ্য আমাদের নাগরিক কোলাহল নেই, বড় নিঃশব্দ, নীরব, মানুষ চরম বিচ্ছিন্ন। বহু বছর কোনো আন্দোলন নেই। সব দেশে অসীম শক্তিধর। তর্জন গর্জন চললেও যুদ্ধ হয় না, হলে তার ফল কী হবে সব পক্ষই জানে। এইসব নৈশব্দের মধ্যে এত যান্ত্রিকতায়ও আমি ক্লান্তিকে শ্বাস ফেলতে শুনি। হাঁ করে আনমনা হয়ে বাড়িগুলোর দিকে তাকিয়েছিলাম। আমার দেহরক্ষী বলল, একটা কথা বলবো স্যার? চোখ মাথা ঘুরিয়ে তাকাই ওর দিকে, ঘাড় নেড়ে হ্যাঁ বলি। একটা খবর কানে এসেছে। শহরের প্রান্তে একটা লোক এসেছে। লোকটা নাকি দাবি করেছে আমাদের সমস্যার সমাধান আছে ওর কাছে। আমাদের শহরে গুজবও বহুদিন রটেনি, ওসবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমার দেহরক্ষী আমাকে বেশ কিছুদিন সমস্যায় দেখছে। চিন্তায় রয়েছি দেখে এরকম একটা কিছু বলতে পারি কি? তবে কোনো দিন বলেনি, যন্ত্রের মতো কাজ করে যায়। বললাম, কীরকম? ও নাকি বাঁশি বাজিয়ে মানুষকে হাসিয়ে দিতে পারে। এরকম হয় কখনো? মনে হচ্ছে এই মৌকায় কে কিছু রোজগার করে নিতে চাইছে। না স্যার, আমাদের পাশের ফ্ল্যাটের ছেলেটা গিয়েছিল, সে নাকি নিজের চোখে দেখেছে। তোমাকে আমার দেহরক্ষী কেন রেখেছি বলো তো? সেভাবে যখন এই শহরে অপরাধী নেই। চুপ করে থাকলো দেহরক্ষী। বললাম, তোমাকে আমার পাশে রেখে মানুষকে বা সরকারকে আমি দেখাই হচ্ছে না মানে অপরাধ যে নেই এমন নয়। এই লোকটার হয়ে 2-4 জন বলতে শুরু করলে তখন অনেকেরই মনে হবে বাঁশিতে হয়তো সত্যিই কাজ হয়। কোনো উত্তর নেই দেহরক্ষীর থেকে। বুঝতে পারছে বলাটায় গুরুত্ব দিলাম না। অফিসে ঢোকার একটু আগে মনে হচ্ছিল লোকটাকে একবার বাজিয়ে এলে খারাপ হয় না। আর কিছু না হোক, উল্টোপাল্টা গুজব রটানো তো বন্ধ করা যাবে। তবে খুব বেশি ফোর্স নিয়ে গেলে হবে না। গোটা কয়েক সিনিয়র অফিসার আর কনস্টেবলই যথেষ্ট। তবে আমাকে যেতেই হবে। শহরে এরকম প্রচার করতে গেলেও যে সাহস লাগে এ লোকটার তা আছে। স্পেস। মেয়র ভ্রু কুঁচকে বললেন, এরকম হওয়া সম্ভব নয়, এরকম হয় না। লোকটার মুখে মৃদু হাসি। এই একই হাসি কাল রাতে যখন দেখা করতে গেছি ঠোঁটে ঝুলেছিল। বলল, এই একই কথা আমার পূর্বপুরুষকেও শুনতে হয়েছিল। আপনারই মতো এক মেয়র বিশ্বাস করতে পারেননি যে তিনি সে বাঁশি বাজিয়ে কোনো শহর থেকে সব ইঁদুর তাড়িয়ে দিতে পারেন, কিন্তু তিনি দিয়েছিলেন। দুহাতে তালু ঘষছেন মেয়র। কোনো ব্যাপারের সিদ্ধান্ত নেবার আগে তিনি এরকম করেন। ঘষতে ঘষতেই বললেন, যতদূর জেনেছি আপনি এ শহরের বাসিন্দা নন। ঠিকই শুনেছেন। আমি যেখান থেকে এসেছি সেখানকার পরিচিতিপত্র আপনার কমিশনারকে দেখিয়েছি। তিনি জাল বলেননি তা শুনেছি।
কিন্তু আপনি এ শহরে কেন এলেন হঠাৎ? কারণ আমার বাঁশি যে শহরে মানুষ হাসতে ভুলে গেছে শুধু সে শহরেই কাজ করবে। তাহলে আপনি সেসব অন্য শহরেও নিয়ে যাবেন নিশ্চয়ই। ঠিক করিনি হয়তো। আপনার বাঁশি কি আপনাকে আপনার পূর্বপুরুষরাই দিয়েছেন? এত কথা বলা যাবে না। আপনি আমাকে এত কথা বলতে বাধ্য করতে পারেন না। মেয়র লোকটার দিকে এক দৃষ্টিতে মেপে নেওয়ার ভঙ্গিতে তাকিয়ে আছেন, মাঝে মাঝে পা নাড়াচ্ছেন, অস্থির থাকার লক্ষণ। বিরক্ত হচ্ছিলাম। এসব কথা লোকটার সঙ্গে কাল রাতে আমার একপ্রস্ত হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কাছে গিয়ে ভালো মতো কড়কে দিলে বেবাক ফালতু কথা বন্ধ হয়ে যাবে। লোকটার নামটাও অদ্ভুত, হামলাল সারেং। এটা নাকি তার বাবার দেয়া নাম। পরিচয়পত্র চেক করে দেখে ফেক মনে হয়নি। আমার আশেপাশে গোমরা মুখ ও রোবট শরীর আর মুখের পুলিশ বাহিনী ওকে প্রথম দেখাতেই গুলি করে দিতে চেয়েছিল। আমি আটকাই। লোকটা আজকের এই কথাগুলো বলার পর নিজের ঝোলা থেকে একটা খুব সাধারণ বাঁশি বের করে বাজাতে শুরু করে। আমরাও হেসে উঠি। অনেকক্ষণ হেসেছিলাম, নেশাগ্রস্তের মতো। সবাই হেসেছিল। বাজানো থামাতেই বুঝতে পেরেছিলাম লোকটার মারাত্মক ক্ষমতা। দুজন কনস্টেবলকে রেখে ফিরে এসেছিলাম। সকাল হতেই লোকটাকে ধরে নিয়ে চলে এসেছি মেয়রের অফিসে। মুখ্যমন্ত্রী জানতে পেরে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। ডিসিশনটা এবার আমাদের এ শহরের সিনিয়র অফিসিয়ালদের নিতে হবে। ছেঁড়া ঝোলা বর্ষাতির মতো জামা আর ফুল প্যান্ট দাড়িওয়ালা লোকটার দিকে মেয়র একভাবে তাকিয়ে নিশ্চুপ স্থির ভঙ্গিমায় নিজের বাঁশিটার দিকে তাকিয়ে বসে আছে সে। মেয়র আমাকে উদ্দেশ্য করে বললেন, যদি এ শহরের লোককে বাঁশির আওয়াজ শোনাতেই হয় কিভাবে কি করবেন ভেবেছেন? আমি বললাম, সহজ। একটা জায়গায় লোক জমায়েত করে আমাদের ইমপ্রুভ লাউড স্পিকার। না, মেয়রের চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে উঠল। এর বাঁশি আমরা রেকর্ড করব, তারপর শহরের মানুষের কাছে পরিষেবার নাম করে বিক্রি করব। সরকারের রাজস্বের কথাটা ভাবতেই হবে। আইডিয়াটা আমার ভালো লাগছে না। মানুষের হাসি নিয়েও সরকার ঘৃণ্য খেলা খেলবে? চুপ করে থাকলাম। আমাদের কথার মাঝখানে লোকটা বলে বসলো, সেটা আপনাদের ব্যাপার, কি করবেন, কিন্তু আমি একজন শিল্পী, আমাকে অর্থমূল্য দিতেই হবে। মেয়রের মুখে বরাবয় হাসি। বলুন, আপনাকে কত দিতে হবে? বেশি না, সারা জীবন ভাত কাপড় হয়ে যায় এমন কটা টাকা দিলেই হবে। ঠিক আছে, আমরা রাজি। এমএলএ এমপি মন্ত্রীর সঙ্গে কথা হয়ে গেছে ইতিমধ্যেই। আপনাকে আমরা 5 কোটি দেবো। তার বদলে মানুষ যাতে হাসতে পারে প্রাণ খুলে এমন কিছুটা সময় আপনি বাঁশি বাজাবেন, আমরা রেকর্ড করে নেব। লোকটার মধ্যে এবার চাঞ্চল্য। কখন দেবেন টাকাটা? মেয়রের চোখ হলুদ। এক্ষুনি। আপনাকে এক্স্যাক্ট 5 কোটি নয়, তা থেকে 10 লাখ কেটে দেবো, কিন্তু বাইরে বেরিয়ে বলতে হবে আপনি 5 কোটি পেয়েছেন। বড় চুলের মাথাটা চুলকে লোকটা কয়েক সেকেন্ড কি ভাবলো, তারপর বলল, তা নিন, কিন্তু এই 10 লাখ আমার কাটা যাচ্ছে কেন? ওটা কাটমানি, যে কোনো ডিলেই দিতে হয় এ শহরে, বহু বছরের নিয়ম। লোকটার গলায় বিষণ্ণতা। তাই বলে 10? মেয়রের মুখে ক্রূর হাসি। নেতা মন্ত্রী সবাইয়ের মধ্যে ভাগ করে নিতে হয়, অনেক হ্যাপা আছে, আপনি বুঝবেন না। আমার বিরক্তি বাড়ছিল। বললাম, এনার রেকর্ডিংয়ের ব্যবস্থাটা করে ফেলি? হবে, আগে ওনাকে টাকাটা দিয়ে দিই। মেয়র খুব উদার হয়ে উঠেছেন হঠাৎ। পিছন ফিরে তাকিয়ে দেখলাম মন্ত্রী, এমএলএ, এমপি সবাই এসে ঢুকলেন। কেউ একজন টাকার ব্যাগ এগিয়ে দিল লোকটার দিকে। মেয়র ভেতরে আসা এক চামচার দিকে ফিরে বললেন, পল্টু, তুই খুব ভালো বাঁশি বাজাতে পারতিস না? দেতো হাসি হেসে পল্টু একপাশে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়র বললেন, লোকটার বাঁশিটা কেড়ে নে। আমি চমকে উঠলাম। লোকটার দিকে তাকিয়ে দেখলাম কোনো বিকার নেই, এক মনে টাকার বান্ডিল গুনে গুনে সরিয়ে রাখছে। পল্টু তার দিকে এগোতেই সে অমায়িকভাবে বাঁশিটা তার দিকে এগিয়ে দেয়। অত্যন্ত দ্রুতগতিতে টাকার বান্ডিল মিলিয়ে দেখে উঠে দাঁড়ায় লোকটি। হাসি মুখে মেয়রের দিকে তাকিয়ে বলে, চলি স্যার, বাঁশিটা দিয়ে গেলাম। টাকাটা একটু বেশি নিলাম। আসলে সেবার আমার পূর্বপুরুষকে কোনো এক মেয়র 1 পয়সাও ঠেকাননি। দাঁতে দাঁত চিপলেন মেয়র। কিন্তু অনেকগুলো বাচ্চা, তাদের কোনো ক্ষতি হয়নি। সেই শহরের অভিভাবকরা তাদের আর খোঁজেও নি। কিন্তু আমাদের পরিবার অনেক দিন না খেয়ে থেকেছিল শুনেছি। চলি স্যার। লোকটা নির্বিকারভাবে বেরিয়ে যায়। পল্টু বাঁশি হাতে নিয়ে বাজাতে শুরু করে মেয়রের নির্দেশে। সুন্দর মিষ্টি সুর। পল্টু নাকি তার দলের নির্দেশে অনেক গোপন হত্যা করেছে। তার হাতে এমন সুর, বিমোহিত হয়ে শুনতে শুরু করি সবাই। হঠাৎ কী যে হয়, আমার ভীষণ কান্না পেয়ে যায়। কাঁদতে শুরু করি। সবার দিকে তাকাই। মেয়র, মন্ত্রী, এমএলএ, এমপি, সাঙ্গপাঙ্গ সবার চোখ দিয়ে বেরিয়ে আসছে ফোঁটা ফোঁটা জল। এমনকি পল্টুরও। নেশাগ্রস্তের মতো আমরা সবাই অজানা কারণে এবং বহুদিন পর কাঁদতেই থাকি। অসাধারণ একটা গল্প শুনে নিলাম মানুষ সরকারের কাছে।
ধন্যবাদ মানুষকে। গল্প নিয়ে আমি কিছু বলবো না, যা বলবেন আলোচকই বলবেন। ডেকে নেব অরিজিৎ মান্নাকে। নমস্কার। মানস সরকার আমাদের পরিচিত একজন লেখক, এই মুহূর্তের একজন পরিচিত লেখক। ওনার গল্পের নাম হ্যামলিন বাঁশিওয়ালার বংশধর। এই গল্পটি আমার যেটা মনে হয়েছে যে গল্পটি একটু ব্যতিক্রম এই কারণে তিনি এমন একটি সময়কে ধরার চেষ্টা করেছেন যে সময়ে আমরা এখনও পৌঁছাইনি, অথচ আমরা হয়তো ভবিষ্যতে ওই রকম একটা সময়ে পৌঁছাতে পারি। এই যে গল্পটির যে বিষয়বস্তু, সেই গল্পটিতে আমার যেটা মনে হয়েছে যে মানুষ এবং যন্ত্র এই দুয়ের সমন্বয়ে আগামীর পৃথিবী কিভাবে চলতে পারে তার একটা তিনি যেন আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন। গল্পটিতে বাস্তবের চেয়ে কল্পনার উপর তিনি বেশি ভর করেছেন এবং সেই কল্পনা দিয়ে তিনি যে জায়গায় নিয়ে যেতে চলেছেন যে আমাদের আগামী পৃথিবী কেমন হতে পারে। আমরা সাম্প্রতিক পোস্ট হিউম্যানিজম বলে একটা তত্ত্বর কথা আমরা জানি, যেখানে যন্ত্র এবং মানুষ এবং যন্ত্রের সঙ্গে শুধুমাত্র যন্ত্র নয়, যন্ত্র ছাড়াও আরও বিভিন্ন ধরনের যে সাইবার যে ধরনের যে সমস্যাগুলো বা যে ধরনের বিষয়বস্তু আমাদের সঙ্গে প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছে তাকে নিয়ে যে গল্প লেখা, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী গল্প। সাধারণ জীবন নয়, যে জীবনকে নিয়ে আমরা সাধারণত গল্প বানাই বা গল্প শুনে থাকি, ঠিক সেই ধরনের জীবন নয়। এই জীবনটা একেবারে আলাদা। প্রথমে বলি, তিনি যে শহরের কল্পনা করেছেন সেখানে খুব অল্প কয়েকজন চরিত্র রয়েছে। চরিত্র ঠিক বলবো না, এটা একটা কাল্পনিক শহর। এই শহর যে কোনো শহর হতে পারে, যেটা ভারতের হতে পারে, ভারতের বাইরের হতে পারে। এখানে মেয়র রয়েছে, পুলিশ কমিশনার রয়েছে এবং আর রয়েছে শেষে আমরা দেখেছি যে একজন বাঁশিওয়ালা এসেছে। গল্পের সঙ্গে আমাদের যে সাম্প্রতিক যে সময়ের যে সমস্যা বা আমাদের রাজনৈতিক পরিস্থিতি তাকে তিনি মিলিয়ে দিয়েছেন খুব মুন্সিয়ানার সঙ্গে। প্রথমে আমরা দেখতে পাই যে শহরে এক গভীর অসুখে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, সেই অসুখটা কি? তিনি বলছেন যে মানুষ হাসতে ভুলে যাচ্ছে, হাসতে পারছে না, চাইলেও হাসতে পারছে না। তার চেয়েও ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যে 2 সপ্তাহ আগে মানুষকে হাসানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন লাফিং গ্যাস। হ্যাঁ, তিনি বলেছেন যে পেট্রোলিয়ামও শেষ হয়ে যাচ্ছে, বিকল্প শক্তি হিসেবে তিনি কিছু ব্যবহারের কথা বলেছিলেন। অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারের মধ্য দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করেছেন এবং এই চেষ্টা করতে গিয়ে যেটা হয়েছে যে মানুষের হাসির বিবর্তন ঘটে গিয়েছে। মানুষ আর সহজে হাসছে না, এই ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। এর ফলে তিনি পরতে নিজের কল্পনার উপর ভর করে যে বাস্তবের নির্মাণ করেছেন, আমি বলবো যে গল্পতে যে বাস্তবের নির্মাণ করেছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে এর ফলে কি হতে পারে। এখানে তিনি যেটা করেছেন যে আমাদের বর্তমান সময়, সেই সময়ের ঘটনাগুলোকে মিলিয়ে তিনি আগামীর কেমন হতে পারে, বিশেষ করে তিনি বলেছেন যে এআইকে কাজে লাগিয়ে মানুষের কর্মক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ বাড়িতে বসেই বেশি কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোমের কথা এসেছে এবং তিনি বলছেন যে এর ফলে আর কি হতে পারে। বলছেন যে দূষণ কমে গিয়েছে, হ্যাঁ, সাইবার হানা কমে গিয়েছে, মানুষের অনুভূতি হারিয়ে গেছে, তাই খুন ধর্ষণের মতো যে স্পর্শকাতর যে ব্যাপারগুলো সেগুলো অনেকখানি কমেছে। হ্যাঁ, রাজনৈতিক ইস্যু নেই। এগুলো দেখে আপাতভাবে মনে হতে পারে যে বাহ, খুব ভালোই তো হচ্ছে, এতে অসুবিধে কী আছে। কিন্তু যে সমস্যা সেটা হচ্ছে মানুষ তার অনুভূতি হারাচ্ছে মানে মানুষ তার মানবতাকে হারাচ্ছে। এই কথাটা আমার মনে হয়েছে। এরপরে তিনি বলেছেন যে উড়ালপুলের কথা বলেছেন। হ্যাঁ, আন্দোলন নেই, বিরোধী দলের যে যারা তারা বিরোধিতা করছে না, অর্থাৎ একটা মনোপলি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতার কথা এখানে বারবার এসেছে, প্রচ্ছন্নভাবে ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যে বিরোধী স্বরকে কীভাবে ম্যানিপুলেট করে তাদেরকে অবদমিত করে দেওয়া যায়, তাদের অনুভূতিকে কেড়ে নেওয়া যায়, তার একটা কৌশল দীর্ঘদিন ধরে করার ফলে মানুষের কি হতে পারে সেটা তিনি দেখিয়েছেন। এইখানে শেষে যেটা দেখা যাচ্ছে যে ওই শহরে যে
মানুষ যেহেতু হাসছে না বা তার অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে, হাসিটা এখানে আমার মনে হয় যে রূপক, তাদের অনুভূতিগুলো, মানবিক যে অনুভূতিগুলো হারিয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে চেয়েছে মেয়র। এবং এই মুখ্যমন্ত্রীর কথা এসেছে বা পুলিশ কমিশনার প্রথমে গিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছে যে ওই যে বাঁশিওয়ালা যে এসেছে সে কি সত্যি ওইভাবে মানুষকে হাসাতে পারে, এবং সে গিয়ে দেখেছে যে সত্যি ওই বাঁশির শব্দ শুনলে ওরাও হাসছে। এরপরেই যে গল্পটা যেদিকে মোড় নেয়, আমরা ভেবেছিলাম যে গল্পটা হয়তো এখানেই, যেভাবে আমরা হ্যামলিনের বাঁশিওয়ালার কথা আমরা জানি যে সে পুরো শহরের বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে যাবে, এবং ওই যে ইঁদুরের যে গল্পটা আমরা জানি ওইভাবে আমরা ভেবেছিলাম। কিন্তু এখানে তার একটা বিনির্মাণ ঘটালেন আমার যেটা মনে হয়, যে তিনি বলতে চাইছেন যে এই যুগে যদি হ্যামলিন তার বাঁশি নিয়ে আসতো তাহলে কি হতে পারতো। সেই বাঁশিটাকে আমরা দেখেছি যে ক্ষমতা তাকে কেড়ে নেয় এবং কিছুটা অর্থের বিনিময়ে, এবং সেখানে তিনি কাটমানির কথা বলেছেন, এবং সমসাময়িক যে ধরনের পরিস্থিতি, রাজনৈতিক যে আগ্রাসন, সেই আগ্রাসনের ফলে আমরা কিভাবে একজন গুণী শিল্পী বা একজন অনুভূতি সম্পন্ন মানুষও সে ক্রমশ তার অনুভূতি হারিয়ে অর্থের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং সে শেষ পর্যন্ত তার বাঁশিটাকে দিয়ে দিতে বাধ্য হচ্ছে কিছু অর্থের জন্য। এবং সে বলছে যে আমার পরিবারও তো এরকম দীর্ঘদিন খেতে পায় না, টাকা পয়সা দেখেনি, আমি তাহলে অর্থটা নেই। অর্থাৎ সে বাঁশিটাকে তুলে দিচ্ছে কার কাছে? বাঁশি তুলে দিয়েছে পল্টুর হাতে। এই পল্টুর তিনি বর্ণনা দিয়েছেন, সে পল্টু কী করে না মানুষকে খুন করে। খুব সাধারণভাবেই বললেন, যেন আমরা একটু চমকে উঠলাম যে সেই আবার বাঁশি বাজাচ্ছে, এবং সেই বাঁশি শুনে সবার চোখ থেকে জল পড়ে আসছে। সেই আশ্চর্য বাঁশির শব্দ শুনে সবাই ভাবছে যে পল্টু এইরকম বাঁশি বাজাতে পারে, আর সেই বাঁশিওয়ালা সেখান থেকে চলে যাচ্ছে অন্য শহরে। এই বলে তিনি গল্পটা শেষ করছেন। আমার যেটা মনে হয়েছে এই গল্পটার যে পটভূমি সেটা তো একেবারেই অভিনব এবং একটা আগামীর পৃথিবী। হ্যাঁ, এটা শুধু কল্পবিজ্ঞান নয়, এই বাস্তবকে নিয়ে আমাদের বাস্তবকে আরও বাস্তবভাবে তুলে ধরলেন একটা রূপকের মধ্য দিয়ে, একটা সার্থক ছোট গল্পের মধ্য দিয়ে আমার মনে হয়েছে।